নমস্কার, ছোট গল্পের ঝুলি নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি আপনাদের শোনাবো প্রচেত গুপ্তর লেখা একটি গল্প, রুটি। আমাদের পাড়ার নরেনবাবু রাতারাতি বিখ্যাত হয়ে পড়লেন, আর আমি পড়লাম গভীর বিপদে। আগে কোনটা বলবো, নরেনবাবুর বিখ্যাত হওয়া গল্প নাকি আমার বিপদ? অতি নগণ্য নরেনবাবু যে রাতারাতি এমন অতি বিখ্যাত হয়ে পড়বেন, কে ভাবতে পেরেছিল? কেউ পারেনি। খবরের কাগজে ছবি, টিভিতে খবর, ওয়েব পোর্টালে জীবনী, ফেসবুকে ভাইরাল, ব্লগে ব্লকবাস্টিং, সব মিলিয়ে একবার ন্যাড়াবেড়া অবস্থা। উত্তর কলকাতার নামকরা রুটি আলুর দমের দোকান হলো উনুন। এক সময় এই দোকানের রুটি নাকি মনীষীরাও খেয়েছেন। সাক্ষী কেউ নেই, তবে দোকানের ভিতরে দেওয়ালে পর ছবি টাঙানো রয়েছে। সে ছিল বাংলার নবজাগরণের সময়। তখনও হোম ডেলিভারি ব্যবস্থা আবিষ্কার হয়নি। বড় বড় মানুষদের বাড়ি থেকে কাজের লোক, শিষ্যরা এসে রুটি নিয়ে যেত। এরও অবশ্য কোনো সাক্ষী নেই। সে যাই হোক, উনুন পাড়ার মোড়ে হোর্ডিং ঝুলিয়েছে। হোর্ডিংয়ে ছবি, ধুতি পাঞ্জাবি, ক্যাম্বিসের জুতো পরা ছোটোখাটো নরেনবাবু তাড়া করেছেন টাক মাথা, খোঁচা দাড়ি, খাড়া চুল হাতে রিভলভার ধরা এক গুন্ডাকে। নরেনবাবুর উঁচু করা দু হাতে গদার মতো ধরা গোল করে পাকানো রুটি, নিচে লেখা আমাদের হাতের রুটি, নরেনবাবুর শক্ত খুঁটি। এরপরে আর বিখ্যাত হওয়ার বাকি কি রইল? তবে ওই যে বললাম, এই কাহিনীতে নরেনবাবুর বিখ্যাত হয়ে ওঠার থেকে আমার বিপদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আলোর পাশে যেমন অন্ধকার থাকে, সুখের পাশে থাকে দুঃখ, কমেডির গায়ে লেগে থাকে ট্র্যাজেডি। এই ঘটনাও সেরকম। নরেনবাবু যদি আকাশে উঠেছেন, আমি পড়েছি এক গলা জলে। নরেনবাবু যদি ফুল বাতাসে উড়ে বেড়াচ্ছেন, আমি জলে হাবুডুবু খাচ্ছি। নরেনবাবু কে? কেউ নয়, নো বডি। দুদিন আগে আমাদের পাড়ার লোক তো দূরের কথা, পাশের বাড়িরও কেউ নরেনবাবুর খবর রাখতো না। রাখবে কেন? নরেন প্রামাণিক খবর রাখবার মতো কোনো লোকই নন। তিনি সাধারণের সাধারণ, ভিতুর ভিতু, এড়িয়ে যাওয়া মানে কোনো ঝামেলা দেখলেই সরে পড়েন, জটলা দেখলেই ফুটপাত বদল, দায়িত্ব এলেই পালান। ঝামেলা এড়াতে গিয়ে নরেনবাবু জীবনে পকেটমারি, ছিনতাইও চুপচাপ মেনে নিয়েছেন। টু শব্দটি করেননি, সেও গল্পের মতো। একবার বাসে নরেনবাবুর পাঞ্জাবির পকেটে হাত গলিয়ে দিল এক ছোকরা। মানি ব্যাগ নিয়ে হাত বের করবার পথে কোনো এক রহস্যময় কারণে পকেটে গেল হাত জড়িয়ে। হাত যত টেনে বের করতে যায়, তত কাপড়ে যায় পেঁচিয়ে। পকেটমারের হাত অন্যের পকেটে আটকে যাওয়ার ঘটনা কোটিতে একটাও কি হয়? ক্রাইম রিপোর্টে এমন রোমহর্ষক ঘটনা হদিশ কি মিলবে? নিশ্চয়ই মিলবে না। কিন্তু সেদিনও রোমহর্ষক কাণ্ড করলেন নরেনবাবু। পাছে বাসের অন্য যাত্রীরা দেখে ফেলে, তাই তিনি পকেটমারের দক্ষিণ হস্তটি সযত্নে বের করে দিলেন। নিচু গলায় বললেন, মানিব্যাগে অফিসের আইডেন্টি কার্ডটা রয়েছে, ওটা কি ভাই ফেরত পাওয়া যাবে? পকেটমার ছোকরা চাপা গলায় বলেছিল, না, ওসব দেওয়া নেওয়া করতে গেলে পাবলিক দেখে ফেলবে, বাসের মধ্যে কেওকা কিচান লেগে যাবে, এগুলো আমরা ম্যানহোল খুলে ফেলে দিই, ফোন নাম্বার দিন, কোন ম্যানহোলে ফেলেছি বলে দেবো। নরেনবাবু ফিসফিসিয়ে বলেন, থাক তবে, ঝামেলা করে লাভ নেই। ছিনতাইয়ের ঘটনা ঘটে এক বৃষ্টির রাতে। সেদিন বিকেল থেকেই ভাসিয়ে দিয়েছিল। অফিস ছুটির পর কোমর ডুবু, ট্রেন বন্ধ। টেম্পোর মাথায় চড়ে নরেনবাবু কলকাতা ফিরলেন। এসপ্ল্যানেড থেকে জল ভেঙে হাঁটা, বাড়ির কাছে আসতে রাত 12টা পেরিয়ে গেল। গলির মোড়েই রেনকোটে আগা পাঁচতলা মোড়া দুজন আগু পিছু এসে পথ আটকে দাঁড়ালো। ছোটবেলার গল্পের বইয়ে আঁকা ছবির মতো। এক ছিনতাইকারী চাপা গলায় বলল, যা আছে দিয়ে দে, নইলে এই জমা জলে চুবিয়ে মারব। ছিনতাইয়ের অস্ত্র হিসেবে জমা জল কাজে লাগানোর কথা আগে কেউ ভাবতে পেরেছে? দ্বিতীয় ছিনতাইকারী বলল, চিল্লামিল্লিতে নো ফায়দা, জল ভেঙে কেউ আসবে না। নরেনবাবু ঝামেলা না বাড়িয়ে পকেটে যা ছিল বের করলেন। আসলে এক ধরনের মানুষ রয়েছে যারা চায় জীবন যেমন চলছে তেমন চলুক, দিনের পর দিন, বছরের পর বছর, মহাকালের পর মহাকাল।
একটু এদিক ওদিক হলেই তাদের সমস্যা। যদি দরজার পেছনে ঢুকে ছাতা গামছা ঝোলে, তো সেই ছাতা গামছা যেন জন্মভর সেখানেই ঝোলে। রাতে চিন্তায় ঘুম ভেঙে যায়, ওরা ওখানেই আছে তো। এদের বলে ছাতা গামছা মানুষ। আমাদের নরেনবাবুও একজন ছাতা গামছা মানুষ। নরেন প্রামাণিকের বয়স 42-এর শেষ দিকে। সংসারে একা, থাকেন ভাড়া বাড়িতে, 1.5 কামরার চৌখুট্টি। পুরনো কলকাতার 3তলা বাড়ির 1তলায় ঘর নিয়েছেন পিছন দিকে। বাড়ির সামনের দিকে থাকা মানেই লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ, 2-5টা কথা, ওসব তার পোষায় না। নরেনবাবু চাকরি করেন মফস্বলে, কর্পোরেশন অফিসে। শিয়ালদা থেকে 8টা 47-এর লোকাল ধরে অফিসে যেতে হয়, নইলে লেট। পরের গাড়ি 9টা 17, তখন আবার নেমে ছুটতে হয়। বেতন কমের দিকে। যাবার সময় শিয়ালদা পর্যন্ত বাসে গেলেও ফেরবার সময় হন্টন। পাক্কা 37 মিনিটের হাঁটা পথ। গলির মাঝ বরাবর ইট রঙা বাড়ি। গলিতে ল্যাম্পপোস্ট রয়েছে, বাল্ব নেই। বাল্ব রয়েছে, আলো নেই, ফলে অন্ধকার। বাড়ির পেছন দিক তো আরও অন্ধকার। পাশের বাড়ির দেয়াল ঘেঁষে হুমড়ি খেয়ে আছে হাড় গিলে চেহারার এক পেয়ারা গাছ, যেন সারাক্ষণ ড্যাব ড্যাব করে দেখছে। ফল টল দেওয়ার নাম নেই। খানিকটা অন্ধকার জমাট বেঁধে রাখে। নরেনবাবু গোছানি লোক, ব্যাগে টর্চ থাকে। বগলে ব্যাগ ধরে পকেট হাতড়ে চাবি বের করেন। টর্চ জেলে তালা খোলেন। কোনো বাড়ি টর্চ এক চান্সে জ্বলে না, পেছনে চাপড় দিতে হয়। ভিতরে কোথাও লুজ হয়েছে। নরেনবাবু রোজই ভাবেন অফিস ফেরতা দোকানে গিয়ে সারিয়ে নেবেন। মানিকতলায় দোকান রয়েছে। পরে ভাবেন যাক গিয়ে শেষ পর্যন্ত জ্বলছে তো, তাহলেই হলো। সবাইকে যে এক চান্সে কাজ করতে হবে তার তো কোনো নিয়ম নেই। নিজের ডেরায় ঢুকে পড়লে নিশ্চিন্তি, বাইরের দুনিয়া থেকে টাটা। এরপর হাত মুখ ধুয়ে কখনো নিচু ভলিউমের টিভি দেখা, কখনো 2 দিন আগের বাসি খবরের কাগজ পড়া। রাত 9টা 30 থেকে 32-এ জানলায় ঠক ঠক, 2টো ঠক, থেমে আবার 2টো ঠক। জানলায় ঠক ঠক মানে রুটি এসেছে। 3টে আটার রুটি। পাড়ার মোড়ে রুটির দোকান। আগেই বলেছি, নাম উনুন। কয়লা ঘুঁটের উনুনের আমল উঠে গিয়েছে, এখন ঘরে ঘরে গ্যাস। আমাদের এই দোকানে কিন্তু এখনও উনুনের কারবার। এ ব্যাপারে দোকানের বর্তমান মালিক বিশু সাঁতরার বক্তব্য রয়েছে। আমাদের 14 পুরুষের রুটির কারবার। ঘোড়া সৈনিকরা একসময় ময়দানে লেফট রাইট করে এসে ঝোলা গুড় দিয়ে আমাদের রুটি খেত। তখন থেকেই এখানে উনুন সিস্টেম। স্টোভের আগুন, গ্যাসের আগুনে সব আছে, গনগনা ভাব নেই। আগুন গনগনা না হলে হাতে করা রুটি কখনো রুটি হয় না। কেন? গ্যাসের ওভেনেই তো এখন সবাই রুটি বানায়। রুটি মেকারও পাওয়া যাচ্ছে। রুটি কেমন ফুস করে ফুলে যাচ্ছে। বিশু হাত নেড়ে বলে, দূর দূর, ওই ফোলা সেই ফোলা নাকি? ও তো ভেজাল ফোলা। উনুনের আগুন পেলে আটা ময়দা নেত্য করে। নেত্য মানে নাচে বলছো? বিশু বলে, অবশ্যই নাচে। ফুলে ওঠা তো নাচই হলো। তার উপর রুটিতে কয়লার ছাই, আগুনের পোড়া, মাটির গুঁড়ো লেগে না থাকলে স্বাদ হয়? খাবার সময় রুটি ঝেড়ে না খেলে মজাই নাই। সামান্য রুটির ভিতরে যে এত আর্ট লুকিয়ে রয়েছে কে জানতো। সম্ভবত এত সব কারণেই আমাদের পাড়ায় উনুনের হাতে গড়া রুটির এত কাটতি। সন্ধ্যের পর বিশু তার ফুল ব্যাটালিয়ান নিয়ে নেমে পড়ে। সেই ব্যাটালিয়ানে থাকে তার বউ শেফালি, 12 বছরের ছেলে ভজা, 17 বছরের মেয়ে নিনি। এতেও সামলাতে পারে না। একজন আটা মাখছে, একজন বেলছে, একজন সেঁকছে, একজন বিলোচ্ছে। এর সঙ্গে ক্যাশ সামলানো রয়েছে। কোনো কোনো বাড়িতে আবার বিশু হোম ডেলিভারিও করে। এর জন্য আলাদা লোক রেখেছে, রামধন। তার সাইকেল রয়েছে। এই নিয়ে শেফালির আপত্তি। সে বলে, তোমার বাপ ঠাকুরদার আমলে বড় বড় মনীষীরা পর্যন্ত একসময় দোকানের লোক পাঠিয়ে রুটি নিয়ে যেতেন, এখন হাবিজাবিদের বাড়িতে তুমি লোক পাঠাচ্ছ। বিশু হেসে বলে, আরে বাপু, 2-4টে ভালো মানুষের সেবা করতে হয়। নরেনবাবু ভালো মানুষ কেন বিশু পুরোটা জানে না, তবে মানুষটার প্রতি তার নানা কারণে দুর্বলতা রয়েছে। কোনো দিন দরাদরি করেননি, ফাউ চাননি। 7 বছর ধরে তার রুটি চিবোচ্ছেন। যতই সুনাম থাকুক, খাবারে তো কতই গোলমাল ঘটে যায়। রুটি পুড়ে যায়, আলুর দমে নুন পড়ে না, আটায় খসখসা থাকে, দিতে দেরি হয়ে গেলে ঠান্ডা হয়ে যায়।
তারপরেও নো কমপ্লেন। মাসকাবারি বন্দোবস্ত, এ পাড়ার অনেকের সঙ্গেই তাই। খাতা রয়েছে, নরেনবাবু মাসের 1 তারিখে পুরো টাকা মিটিয়ে যান। অফিস ফেরত ঘুপচি দোকানের সামনে এসে হাজির হন নরেনবাবু। একদিন রুটি নিয়ে এমন ভাষণ দিয়েছিলেন যে বিশুর চোখ একেবারে ছানা বড়া। কেউ নয় মানুষটার এত জ্ঞান। কই হে বিশু, খাতাটা খুলে দেখো কত হলো। গত মাসে 3টে দিন বাদ ছিল, মনে আছে তো বাবু? বিশু বলে, ও কাল পরশু হবে দাদা। নরেনবাবু বলতেন, না না বাপু, ধার বাকিতে আমি নেই, এত বছর তো দেখছো। বিশু বলে, ধার বাকির কি হয়েছে, আপনি তো পালিয়ে যাচ্ছেন না। নরেনবাবু বলেন, কে জানে, দুম করে হয়তো আজ রাতেই পটকে গেলাম। ধার দেখে মরেও শান্তি পাবো না, খচখচ করবে, অথচ কিছু করতেও পারবো না, তার থেকে বরং নিয়েই নাও। বিশু জিভ কেটে বলে, কি যে বলেন দাদা, আচ্ছা দিয়েই দিন, সামান্য কটা রুটির জন্য আপনার যখন তর্স হয়েছে না। নরেনবাবু মুচকি এসে বলেন, রুটি কখনো সামান্য ব্যাপার নয় বিশু, বলতে পারো দুনিয়ার সব থেকে জটিল ব্যাপার। তাকে ছোট করে দেখো না মোটে। দুনিয়ায় রুটি নিয়ে কম মারামারি কাটাকাটি হয়নি, আজও সমানে হচ্ছে। আমরা ভাবছি সীমান্ত নিয়ে লড়াই, আসলে লড়াই রুটি নিয়ে। অন্যের এলাকায় জবরদস্তি নাক গলালে তার রুটিতেও খাবলা দেব। এই যে তেলের বাজার দখলের জন্য এত হম্বিতম্বি, সে তো গ্যালন গ্যালন তেল নয় বাপু হে, সে তো দিস্তে দিস্তে রুটি। যার হাতে তেলের ট্যাঙ্ক তার হাতে রুটির ভাড়ার। সবাই রুটির জন্য হন্যে, কেউ 2টো রুটি, কেউ 10টা। কারোর রুটি তোমার মতো আটা দিয়ে তৈরি, কারোরটা সোনার। বিশু অবাক হয়ে বলে, সোনা? সোনার রুটি? এ কি বলছেন নরেনবাবু? নরেনবাবু মাথা নেড়ে বলেন, ঠিকই বলছি। সোনার বিস্কুট হয় সোনালি, তাহলে সোনার রুটি হতে সমস্যা কোথায়? আসলে এক একজনের কাছে এক এক রকম। গরিব মানুষের কাছে রুটি এক, তো বড় লোকের কাছে আরও এক। খিদের সময় কটা রুটি পেলেই কেউ খুশি। কবিতা শুনুনি, চাঁদ যেন ঝলসানো রুটি, শুনেছ? বড় লোকের আবার রুটি খেলে চলে না, ছিনিয়ে নিতে লাগে, নইলে পেট ভরলেও মন ভরে না। সে খালি উসখুস করে, কার রুটি কেড়ে খাবো, খাই না খাই, কেড়ে তো নি। বিশু চোখ বড় করে বলে, কি যে বলেন নরেনবাবু, কঠিন কথা, সব কিছুই তো মানে বুঝি না। রুটির এত ক্ষমতা? নরেনবাবু মিটিমিটি হেসে বলেন, তবে আর বলছি কি, আমার মতো ছাপোষা মানুষ আবার সারা জীবন নিজের রুটি নিয়েই ব্যস্ত থাকে। অন্যে পেলো কি পেলো না তাতে তার কিচ্ছু যায় আসে না, ফিরেও তাকায় না, বরং রুটি নিয়ে ঝামেলা হুজ্জুতি দেখলে পালাই। তাই আমরা বাঁচি মরি, কারও মাথা ব্যথা নেই। আবার দেখো বিশু, সকলের যাতে 2টো রুটি জোটে তার জন্য কত মানুষই না মাথা কুটেছে, মোটা মোটা বই লিখেছে, বন্দুক হাতে লড়াই করেছে, বছরের পর বছর জেল খেটেছে। আজও তাই, কেউ চায় সব রুটি নিজের হাতে থাকুক, কেউ চায় সব রুটি বিলিয়ে দিতে। কেউ রুটি চুরি করে, কেউ করে দান। রুটি বড় মজার জিনিসও, একই অঙ্গে কত রূপ। বিশু হকচকিয়ে যায়, সামান্য রুটির এত মাহাত্ম্য, আর বলছে কি সেও অতি সামান্য। এসব কথা কি শেফালিদের মতো মূর্খদের বোঝানো যায়? দরকার নেই বুঝিয়ে, নিজের দায়িত্বটুকু পালন করতে পারলেই হলো। সেই দায়িত্বটুকু তো অতি ক্ষুদ্র। রাত 9:30 থেকে 32 মিনিটে 3টে রুটি ভালো করে কাগজে মুড়ে নরেনবাবুর বাড়ি পৌঁছে দেওয়া। ঠক ঠক ঠক। নরেনবাবু জানলা একটু ফাঁক করে হাত বাড়িয়ে সেই কাগজের মোড়কটা নিয়ে নেন। ব্যাস, এ কটা বাড়িতে রুটি পৌঁছে দেওয়ার জন্য সাইকেল করে রামধন আসে। সেদিন আসেনি, জ্বর, খুকখুকে কাশি। রুটি মিলির দায়িত্ব পেল বিশুর ছেলে ভজা। সেই বেচারির আবার সাইকেলের চেন গিয়েছে কেটে, ফলে বাড়ি বাড়ি ঘুরতে সময় লাগবে। বিশুর মেয়েকে ডাকলেন, নিনি তুই চট করে নয়নবাবুকে দিয়ে চলে আয়। শেফালি বলল, এত রাতে মেয়েকে পাঠাচ্ছ কেন? দাও আমি যাই। বিশু বলল, খেপেছ? এত রুটি বেলবে কে? শেফালি বলল, তুমি যাও। নিনি রেগে বলল, তুমি থামো তো মা, বাবা দোকান ছাড়লে ক্যাশ সামলাবে কে? এই সময়টাই তো যত ভিড়। আমাকে দাও দেখি, নিজের পাড়ায় আবার ভয় কিসের? আমি কি এখনো ছোট নাকি? এক ছুটে যাব, এক ছুটে চলে আসবো। বিশু বলল, তাই কর, জানলায় টোকা দিবি। নিনি অন্ধকার গলি পেরিয়ে অন্ধকার পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে নরেনবাবুর জানলায় টোকা দিল। নরেনবাবু জানলা ফাঁক করে হাত বাড়িয়ে রুটির মোড়ক নিতে গিয়ে একটু থমকালেন। হাতটা কেমন মেয়েদের মতো না, রোগা, চুড়িও রয়েছে যে।
রামধনদেরটা হাতে চুরি পড়তে শুরু করলো নাকি? যাক পড়ুক, তার মাথা ব্যথা কিসের? এই ভেবে রুটির মোড়ক নিয়ে সবে জানলাটা বন্ধ করতে যাবেন, আর তখনই ঘটল ঘটনা, নরেনবাবুর বিখ্যাত হওয়ার ঘটনা। নিনির পিছু নেওয়া বেপাড়ার গুন্ডাটা পেয়ারা গাছে অন্ধকারে সিটিয়েছিল। এবার খপ করে নিনির ওড়নাটা ধরে টান দিল। এই হঠাৎ আক্রমণে হতচকিত আতঙ্কিত নিনি চিৎকার করে উঠল, ফেরত দিন, ফেরত দিন আগে। জানলায় ছিটকিয়ে দিচ্ছিলেন নরেনবাবু, হাতে রুটির মোড়ক। নারী কণ্ঠে আর্তনাদে চমকে উঠলেন, তাহলে রামধন নয়? রুটি পৌঁছে দিতে সত্যিই কি কোনো মেয়ে এসেছে? লজ্জায় অপমানে কাঁদতে কাঁদতে নিনি তখনও বলে চলেছে, দিন, ফেরত দিন। জানলার ওপাশে নরেনবাবু ভয় পেলেন, থমকে গেলেন। ওই মেয়ে কে? রুটি কেন ফেরত চাইছে? কোনো ঝামেলা? কি ঝামেলা? যা খুশি হোক, আগে তো রুটি ফেরত দেওয়া যাক, ঝামেলা দূর হোক। দ্রুত হাতে আবার জানলা ফাঁক করলেন নরেনবাবু, রুটির মোড়ক ছুঁড়ে দিলেন গায়ের জোরে। জানলা বন্ধ করলেন দাঁড়ান আওয়াজে। কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেল। ছুঁড়ে দেওয়া রুটির মোড়ক সজোরে এসে লাগলো গুন্ডা নাটুর কপালের এক পাশে, জ্ঞান হারিয়ে দেওয়ার নার্ভে। আচমকা আক্রমণ, ভেতর নাটুর সেই নার্ভ সামলাতে পারল না। সে নিনির ওড়না ছেড়ে ধাপাস করে পড়ল তার পায়ের কাছে। পরের ঘটনা এতই সহজ যে বলবার অপেক্ষা রাখে না। নিনির চিৎকারে লোক জড়ো হওয়া, বিশু শেখালি ছুটে আসা, পাড়ার লোক বেরিয়ে আসা, পুলিশের খবর, জল ছিটিয়ে নাটুর জ্ঞান ফেরানো, তাকে আটক করা, একটার পর একটা ঘটতে লাগলো। পরদিন খবর ফাঁস, রুটি যখন বন্দুক। এখন 7 দিন ধরে চলছে খবরের কাগজে নরেনবাবুর ছবি, টিভিতে নরেনবাবুর খবর, ওয়েব পোর্টালে নরেনবাবুর জীবনী, ফেসবুকে নরেনবাবুর কথা ভাইরাল, ব্লগে ব্লগে নরেনবাবুকে নিয়ে আলোচনা। এবার হয়েছে আমার বিপদ। বিধি আমার সঙ্গে আর মিশবে না বলে জানিয়ে দিয়েছে। আমার পাড়ায় এত বিখ্যাত একজন মানুষ থাকা সত্ত্বেও কেন তাকে এতদিন আমি জানাইনি? একজন প্রেমিকা কি তার প্রেমিকের কাছ থেকে এইটুকু আশা করতে পারে না? বিধি আমার ফোন নাম্বার ব্লক করে দিয়েছে, ফেসবুকে আনফ্রেন্ড করেছে। শত অনুনয় বিনয়েও আমি তার অভিমান ভাঙাতে পারছি না। ঠিক করেছি আজ গাঁদাখানেক গোলাপ ফুল নিয়ে ওর বাড়িতে হাজির হব, ক্ষমা চাইব। আচ্ছা, গোলাপের বদলে বিশুর দোকান থেকে কিছু গরম রুটি নিয়ে গেলে কেমন হয়? রুটি এত কিছু করতে পারে আর রাগ কমাতে পারবে না? আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, খুব বিপদে পড়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ।